একদিনে সর্বোচ্চ ৫৪৯ জন করোনা আক্রান্ত, ৩ মৃত্যু, সবাই ঢাকার বাসিন্দা। গার্মেন্টসে কাজ করবেন আশপাশের শ্রমিকরাই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পর্যাপ্ত সুরক্ষার তাগিদ আইএলওর। পার্সেল ইফতার কেনার সুবিধার্থে খুলল রাজধানীর রেস্টুরেন্ট, স্বাস্থ্যবিধি নিশ্চিতে নজরদারির আহ্বান ক্রেতাদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১শে সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। একদিনে সর্বোচ্চ ৫৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ৩ জন। তাদের সবাই ৬০ ঊর্ধ্ব এবং ঢাকার বাসিন্দা। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬,৪৬২ আর মৃতের সংখ্যা ১৫৫। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্তের সংখ্যা বেড়ে যাবে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সারা দেশেই করোনা পরীক্ষার হার বাড়ছে, সেই সাথে বাড়ছে শনাক্ত রোগীর সংখ্যা। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, আগের দিনের তুলনায় নমুনা সংগ্রহ যেমন বেড়েছে, তেমনি পরীক্ষার হার বেড়েছে ১৩% মতো। আক্রান্তের সংখ্যা ৬,০০০ ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। তবে যারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন তাদের সুস্থ হওয়ার পরিসংখ্যান জানাতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। ৫৪৯ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে কোভিড-১৯ ভাইরাস এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৬,৪৬২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩ জন। তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ৩ জনের বয়স প্রত্যেকেরই ৬০ ঊর্ধ্ব এবং এই ৩ জনই ঢাকার ভিতরের। আইডিসিআর ও স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন, মোবাইল ফোন অ্যাপস ও অনলাইনে স্বাস্থ্য পরামর্শ নিয়েছে প্রায় ৩৫ লাখ। এ পর্যন্ত আমরা যা ফোন কল রিসিভ করেছি তা ৩৫,৫৮,০০০ সামথিং। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে সতর্ক করা হয় সংবাদ সম্মেলন থেকে। কোভিড-১৯ বিষয়ক স্বাস্থ্যবিধি এগুলো সবাই যথাযথভাবে পালন করবেন, তা না হলে আমাদের যেভাবে প্রত্যেক দিনই আমরা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বলছি, এটা আমরা কমাতে পারবো না, এটা প্রতিনিয়তই বেড়ে যাবে। ২৪ ঘন্টায় হাসপাতালের আইসোলেশনে আছেন ১১ জন, আর হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১,৮৪,৭৯৩ জন। এবং এ পর্যন্ত হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। গার্মেন্টসে আশপাশের এলাকার শ্রমিকরা শুধু কাজ করবে, কোনোভাবেই গ্রাম বা দেশের কোনো এলাকা থেকে যাতে কেউ কাজে না আসে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে বিজিএমই, বিকেএমই, পুলিশ মহাপরিদর্শক, র্যাব ডিজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি বলেন, সরকারি নির্দেশনায় রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা খোলা হয়েছে, কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন। এতে করে করোনার সংক্রমণ বাড়তে পারে, তাই যারা কারখানার আশপাশেই আছেন তারা কাজ করবেন। কর্মস্থলে পর্যাপ্ত সুরক্ষা এবং নিরাপত্তা দিতেও গার্মেন্টস মালিকদের পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। যেই পর্যন্ত পরিস্থিতির উন্নতি না ঘটবে, কাজেই তারা স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে গিয়েছেন এবং তাদের বেতনের ব্যবস্থাটাও সুনিশ্চিত করেছেন। কাজেই শ্রমিকদের যদি অনাহত ঢাকায় আসার কোনো প্রয়োজন নাই, তারাও বলেছেন, আমরাও মনে করি। তো যারা আসছেন তারা ভুল করে আসছেন। আমার মনে হয় তারা এর আগেও আরেকবার এরকম ভুল করেছিলেন, এইরকম ভুল করা উচিত নয়। ঢাকায় আসার ব্যাপারে আমরা আবার লক্ষ্য রাখবো, যাতে করে এইরকম অনাহতভাবে কেউ না আসতে পারে। এদিকে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা না দিয়ে শ্রমিকদের কাজে ফিরিয়ে আনা হলে করোনা ভাইরাসের দ্বিতীয় দফা ঢেউ আসতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক সংস্থা আইএলও। মঙ্গলবার সংস্থাটির জেনেভা অফিস থেকে পাঠানো বিবৃতিতে সতর্ক বার্তা দেওয়া হয়। দেশে দেশে লকডাউনের বিধিনিষেধ শিথিল করার চাপ বাড়ায় আইএলও সরকারগুলোর প্রতি কর্মক্ষেত্রে কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালো। বিবৃতিতে বাংলাদেশের শ্রমিকদের বিনামূল্যে পিপিই সরবরাহ সহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে গুরুত্ব দিয়েছে আইএলও। তৈরি পোশাক কারখানা নতুন করে খোলায় স্বাস্থ্যবিধি অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হওয়ায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। আর শিল্প মালিকরা বলছেন, করোনা সংক্রমণ বাড়ছে সাধারণ মানুষের অসতর্কতায়, আলাদা করে তৈরি পোশাক শিল্পকে অভিযুক্ত করা যাবে না।
মেহেদী হাসানের রিপোর্ট। পরিকল্পনা ছিল স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ধাপে ধাপে খুলবে তৈরি পোশাক শিল্প, কিন্তু মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে হাজারেরও বেশি কারখানা চালু হয়ে গেছে। গ্রামে থাকা শ্রমিকদের এখনই ফিরিয়ে আনতে বারণ করা হলেও মানা হয়নি সে নির্দেশনাও। কর্মক্ষেত্রে আসা যাওয়ার ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানার বিষয়টিও উপেক্ষিত হয়েছে। এখানে হাজার হাজার লোক সমাগম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে কোনো সেফটি হিসাবে থাকতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। দূরত্ব বজায় আমাদের এখানে নাই। অফিসে বিভিন্ন নিরাপদ থাকবো, একজনের পাশা তলে পাঁচ আর পিছনে একজন, আমার সামনে আর একজন। অর্থনীতিবিদদের মতে প্রতিযোগী দেশগুলো কারখানা খুলে দেওয়ায় বাংলাদেশেরও একই পথে না হেঁটে উপায় ছিল না। কিন্তু গেল 3 দিনে যেভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে তাতে উল্টো বিপর্যয় ডেকে আনবে। ধাপে ধাপে খোলার দরকার ছিল আমাদের, কিন্তু সেটা খোলা হয়নি, এবং না হয়ে যেটা হলো একটা বিশৃঙ্খল পরিস্থিতি খোলা হলো, এবং এটার ফলে রোগ ছড়িয়ে যেতে পারে, এবং রোগ ছড়িয়ে গেলে এটার ইম্প্যাক্ট হবে যে দেশ ক্ষতিগ্রস্ত হবে, ইন্ডাস্ট্রিও ক্ষতিগ্রস্ত হবে। আন্তর্জাতিকভাবে বড় ধরনের ইমেজ সংকট তৈরি হওয়ারও আশঙ্কা তার। আমাদের এই ভিডিও ফুটেজ বাইরে চলে গেছে, যারা আমাদেরকে সমালোচনা করে অনেকেই, যেমন লেবার ইউনিয়ন বা ইত্যাদি ILO, তারাও এগুলো পেয়ে গেছে। তবে ভিন্নমত শিল্প মালিকদের। আমরা ছুটি রাখলাম 1 মাস, এই 1 মাসে তারা কোথায় ছিল, কোন জায়গায় ছিল, বা এই যে বাজারে রাস্তায় সব জায়গায় তো মানুষ দেখা যায়। পোশাক কারখানাকে আমরা আমাদের দেশে আলাদা করে দেখি কেন? একেবারে অর্থনীতির চাকা ধ্বংস করে দেওয়া যাবে না। প্রতিটি কারখানায় শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান এই ব্যবসায়ী নেতা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। লকডাউনের মধ্যেও রমজান উপলক্ষে রোজাদারদের ইফতার কেনার সুবিধার্থে রাজধানীর খাবারের রেস্টুরেন্টগুলো খোলা হয়েছে। দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত ইফতার পার্সেল নেওয়া যাবে বলে জানিয়েছেন দোকানিরা। আর স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেদিকে কড়া নজরদারির জন্য সরকারের কাছে আহ্বান ক্রেতাদের। জেইউ জুবাইরের রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে গত 29 মার্চ থেকে পর্যায়ক্রমে আগামী 5 এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির ঘোষণা দিয়েছে সরকার। এ সময় বন্ধ ছিল হোটেল রেস্তোরাঁ, কিন্তু মঙ্গলবার থেকে ইফতার বিক্রির জন্য খুলে দেওয়া হয়েছে হোটেল রেস্তোরাঁগুলো। হোটেল ও রেস্তোরাঁয় বসে খাবার দেওয়ার কোনো সুযোগ নেই, শুধু ইফতারে পার্সেল নিতে পারবেন ক্রেতারা। সামাজিক দূরত্ব বজায় রেখে তারপর কেনাকাটা করেন, এটা আমাদের অনুরোধ। ক্রেতারা বেশ খুশি ইফতার কিনতে পেরে। বিক্রেতারা স্বাস্থ্যবিধি মানছে কিনা তার নজরদারির মধ্যে রাখার আহ্বান ক্রেতাদের। খোলা রাখলে প্রপার ডিস্টেন্স মেনটেন করতে হবে। এরাও সচেতন না, আমি নিজের উদ্যোগে গ্যাপে গ্যাপে দাঁড়াচ্ছি, কিন্তু এরা যে একজন বলবে এমন কেউ নাই। সামাজিক দূরত্ব যদি আমরা বজায় রেখে সবসময়, তাইলে অতি তাড়াতাড়ি আমাদের এই দুর্যোগ থেকে আমরা রক্ষা পাবো। তবে প্রথম দিন হোটেল রেস্তোরাঁ তেমন না খুললেও খোলার প্রস্তুতি নিচ্ছেন কেউ কেউ। কিছু কিছু স্টাফ দিয়ে আমরা নিজেরা চেষ্টা করে, যারা মালিক পক্ষ হচ্ছে তারা একত্রিত হয়ে আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা রেস্টুরেন্ট খুলব। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ক্রেতা ও বিক্রেতারা। ব্যাচেলার যারা আছে তাদের তো ইফতার করার কোনো উপায়ই নেই যদি দোকান না থাকে। জেইউ জুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। সামাজিক নিরাপত্তা ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। স্বাস্থ্যবিধি সহ সরকারি নির্দেশনা অমান্য করায় অনেককে দেয়া হচ্ছে লঘু সাজা। অন্যদিকে নগরীতে সচেতনতামূলক ও সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। দীপু শিকদারের রিপোর্ট। এটা কোনো নিয়োগ পরীক্ষার প্রার্থীদের দীর্ঘ লাইন মনে হতে পারে, কিন্তু এমনটা নয়। সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগে লঘু শাস্তি দেয়া হচ্ছে এদের। ভবিষ্যতে দেখা যাবে যে এতজন লোক আমাদের দেশ থেকে মারা যাচ্ছে যদি আমরা নিজেরা সচেতন না হই, নিজেরা সজাগ না হই। সেনাবাহিনীকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা ছিল অনেকের। এই মুহূর্তে যে মহামারী, এটা তো ঘর থেকে বের হওয়ার নিয়ম না, তো কাজে আমাদের তো বের হতেই হবে। ইচ্ছাকৃতভাবে যাই না, মানে একজনকে উপকার করার জন্য গেছি। আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইতেছি, কিন্তু আমাদের কোনো সমস্যা হইতেছে না। তারপর স্যার এখন তো বলার পরও ছাড়তেছে না। তাই এসব ব্যক্তির বিরুদ্ধে এমন ব্যবস্থা। পাশাপাশি ট্রাফিক পুলিশের সহায়তায় মামলা দেওয়া হয় কিছু যানবাহনকে। বিভিন্ন বাজারগুলোতে স্থানীয় প্রশাসনের সাথে আমরা সমন্বয় করে আমরা ত্রিমাত্রিক চলাচলের ব্যবস্থা করেছি, এবং সেখানে যাতে সোশ্যাল ডিস্টেন্সিংটা সঠিকভাবে মেনটেন করা হয় আমরা সে ব্যাপারে নজরদারি করছি। মসজিদগুলোতে আমাদের যে সকল বিধি নির্দেশনা আমরা পেয়েছি, সেই বিধি নির্দেশনা যাতে সবাই মেনে চলে সে ব্যাপারেও আমরা লক্ষ্য রাখছি। রাজধানীর হাতিরঝিল এলাকায় জীবাণুনাশক স্প্রে করেছেন নৌবাহিনীর সদস্যরা। চলতে থাকবে। সরকার যতদিন আমাদেরকে এই কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ করে ততদিন পর্যন্ত আমরা এটা নিয়ে মাঠে থাকবো ইনশাল্লাহ। রাজধানীতে করোনা সংক্রমণ রোধে 3 সপ্তাহ ধরে কার্যক্রম চালাচ্ছে নৌবাহিনী। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন দৈনিক সময়ের আলো পত্রিকার সিটি এডিটর হুমায়ুন কবির খোকন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জ্বর, শ্বাসকষ্টের কারণে অবস্থার অবনতি হলে বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিক সংগঠনগুলো। কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা সিজেএফটির সভাপতি ছিলেন হুমায়ুন কবির খোকন। বিরতি নিচ্ছি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে শ্রদ্ধা ভালোবাসায় অন্তিম শয়নে জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। খবর আমন্ত্রণ রাতের 21 সংবাদে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি রিসালদার মোসলেউদ্দিনের ভারতে গ্রেফতার হওয়া এবং বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমের খবর নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। এ বিষয়ে দুদেশেরই আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভারতের জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী মনে করেন, মোসলেউদ্দিন গ্রেফতার হওয়া নিয়ে ধোঁয়াশা আছে। তবে আসলে গ্রেফতার হয়ে থাকলে বাংলাদেশ বা ভারতের অস্বীকার করার কোনো কারণ তিনি দেখছেন না। আর জানাচ্ছেন দীপু সারওয়ার। 1975 সালের 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে যারা জড়িত ছিল তাদেরই একজন রিসালদার মোসলেউদ্দিন। ওই বছরেরই 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে সংঘটিত জাতীয় 4 নেতা হত্যাকাণ্ডেও জড়িত খুনি মোসলেউদ্দিন। ভারত থেকে দেশে আসার পর গত 7 এপ্রিল ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হয় বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদ। তার ফাঁসি কার্যকর হয় 11 এপ্রিল মধ্যরাতে। এর পরপরই ভারতীয় বেশ কিছু অনলাইনে মোসলেউদ্দিনের গ্রেপ্তার হওয়ার খবর আসে। ভারতীয় গোয়েন্দাদের বরাত দিয়ে বলা হয়, উত্তর 24 পরগনার গোপালপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে মোসলেউদ্দিনকে। গণমাধ্যমে আরও বলা হয়, উত্তর 24 পরগনার শহরতলিতে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক সেজে জীবনযাপন করত মোসলেউদ্দিন। তবে এসব খবরের সত্যতা নিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ীও জাতির পিতার এই খুনির গ্রেপ্তার হওয়া ও বাংলাদেশের হাতে তুলে দেওয়া নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে খোঁজ খবর করেছেন। এ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে কথাও বলেছেন। বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষিত হচ্ছে না এই খবরের সত্যতাকে অস্বীকার করে। নিশ্চয়ই তেমন কোনো ঘটনা হয়নি বা কোনো হয়তো ভুল বোঝাবুঝি হয়েছিল। কাউকে হয়তো হত্যাকারী মনে হয়েছিল যে আদতে হয়তো তিনি হত্যাকারী নন, ফলে সেই কারণে খবরটি আর এ নিয়ে কোনো উচ্চবাচ্য হয়নি, চেপে যাওয়া হয়েছে বলা যেতে পারে। তবে গৌতম লাহিড়ী মনে করেন কিছু একটা ঘটনা হয়তো আছে। নিশ্চিতভাবে এটা বলা যেতে পারে কিছু একটা ঘটনা আছে যেটা জানা যায়নি এখনো, হয়তো ভবিষ্যতে জানা যাবে। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খুনি মোসলেউদ্দিন দেশ থেকে পালিয়ে যায়। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। শ্রদ্ধা ভালোবাসায় অন্তিম শয়নে শায়িত হলেন জাতীয় অধ্যাপক প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী। দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে ধানমন্ডিতে বাদ জোহর তার নামাজে জানাজা হয়। এ সময় পরিবারের সদস্য ছাড়াও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। সোমবার রাত 2টায় জামিলুর রেজা চৌধুরীর ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী প্রকৌশলী, পরামর্শক, সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা, এমন নানা পরিচয়ে পরিচিত সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রিপোর্ট দুলি মল্লিকের। আলোর পথের অভিযাত্রী ছিলেন তিনি, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। ৭৭ বছরের জীবনকালের পুরোটাই বর্ণিল। প্রকৌশল জগৎ, গবেষণা, শিক্ষা সব ক্ষেত্রেই ছিল তার দীপ্ত পদচারণা।
জন্ম 1943 সালে সিলেটে। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন বুয়েটে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নেন। এরপরই নেমে পড়েন স্বপ্ন পূরণের অভিযাত্রায়। এই প্রথম আমি জীবনে কম্পিউটার দেখলাম এবং কিভাবে প্রোগ্রাম লিখতে হয় এই আমার শুরু হলো। বহুতল ভবন নির্মাণ, স্বল্প খরচে আবাসন, ভূমিকম্প সহনীয় ভবন নকশা, দুর্যোগ থেকে ইমারত রক্ষা, তথ্য প্রযুক্তি ও প্রকৌশলী নীতি প্রতি ক্ষেত্রেই অবদান রাখেন। বঙ্গবন্ধু সেতু নির্মাণ পরিকল্পনা বাস্তবায়নের পর তিনি হাত দেন পদ্মা সেতু নির্মাণের বিশাল কর্মযজ্ঞে। দীর্ঘদিন বুয়েটে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন। সবশেষ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন। প্রায় 70টি গবেষণা প্রবন্ধ রয়েছে তার। পুরস্কার ও সম্মাননাও কম নয়। 21 পদকের পর জাতীয় অধ্যাপকের স্বীকৃতি পান তিনি। পৃথিবী থেকে চিরবিদায় নেয়ার কয়েকদিন আগেও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারী তাকে উদ্বিগ্ন করে। অনলাইনে সংক্রমণ রোধের পথের সন্ধানে নেমেছিলেন তিনি। স্বপ্নের দেশ গড়তে চেয়েছিলেন জামিলুর রেজা। অপেক্ষায় ছিলেন একজন বাঙালির হাতে বিজ্ঞানের নোবেল পদক দেখে যেতে। আমি একটা স্বপ্নের কথা সবসময় বলি, গণিত অলিম্পিয়াডে আমরা নোবেল প্রাইজ পেয়েছি বাংলাদেশি। দুলি মল্লিক, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনের সচেতনতা। করোনার কারণে গণপরিবহন বন্ধ থাকায় বিপাকের সাধারণ মানুষ। এর মধ্যে অভিনব পন্থা ইজি বাইক তৈরি করেছেন ঝিনাইদহের রফিকুল ইসলাম নয়ন। 4টি গেট দিয়ে মাঝখানে পার্টিশন থাকায় বজায় থাকছে সামাজিক দূরত্ব। ঝিনাইদহ প্রতিনিধি রায়হানের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। সামাজিক দূরত্ব বজায় রাখা আর যাত্রীদের করোনা সংক্রমণ প্রতিরোধে ইজি বাইকে 4টি গেট ও মাঝখানে পার্টিশন দিয়ে ইজি বাইক তৈরি করেছেন কাঞ্চনপুর গ্রামের রফিকুল ইসলাম নয়ন। দীর্ঘ এক সপ্তাহের চেষ্টায় নিজেই এমন ইজি বাইক তৈরি করেছেন তিনি। এতে এক যাত্রীর সাথে অন্য যাত্রীর থাকছে দূরত্ব। ভাবলাম যে গাড়িগুলো বসে থাকলে গাড়ি নষ্ট হয়ে যাবে, আবার কিছু করার দরকার, যেটা কাজকাম করতে হবে। তাই গাড়িটা এই সিস্টেমে কেটে এটা 4 সিট 4 গেট হিসেবে ব্যবহার হচ্ছে। কেউ কারোর গার সাথে গা লাগবে না, কেউ কারোর গার সাথে কথা লাগবে না। অভিনব এই পদ্ধতির কারণে বেড়েছে তার আয় রোজগার। এতে খুশি যাত্রীরাও। এটা অনেক সেফটি, এই পাশের থেকে ওই পাশে কোনো গ্যাস লাগছে না, কথা যাচ্ছে না। সুবিধা এটা, ওই পাশে যে বসছে সে তার কথাটা আসছে না, তার গার সাথে টাচ লাগছে না, এখন তো কথাবার্তা বলা যাচ্ছে না। তার এই সচেতনতায় প্রশংসা করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। ইজি বাইক চালক যে পদ্ধতিটা অনুসরণ করেছে তার ইজি বাইকে, এটা একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে। এরই মধ্যে এমন পদ্ধতিতে ইজি বাইক তৈরি করার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। অনুশীলন শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো। এরই মধ্যে আর্সেনাল, ব্রাইটন ও ওয়েস্ট হাম ক্লাব নিজেদের মাঠে উন্মুক্ত করে দিয়েছে। ব্রিটিশ জনপ্রিয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সোমবার থেকে ব্যক্তিগতভাবে খেলোয়াড়রা অনুশীলন শুরু করেন। 18 মে থেকে পুরোদমে অনুশীলন করবে ক্লাবগুলো। জুনের 8 তারিখের মধ্যে প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনা রয়েছে ইপিএল কর্তৃপক্ষের। আর জুলাই শেষ সপ্তাহ নাগাদ মৌসুম শেষ করতে চায় তারা। তবে সবকিছু নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর। করোনা মহামারী আঘাত হানার পর 13 মার্চ স্থগিত হয় ইপিএল। বর্তমান লিগ টেবিলের শীর্ষে লিভারপুল। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। একদিনে সর্বোচ্চ 549 জন করোনা আক্রান্ত, 3 মৃত্যু, সবাই ঢাকার বাসিন্দা। গার্মেন্টসে কাজ করবেন আশপাশের শ্রমিকরাই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পর্যাপ্ত সুরক্ষার তাগিদ আইলোর। পার্সেল ইফতার কেনার সুবিধার্থে খুলল রাজধানীর রেস্টুরেন্ট। স্বাস্থ্যবিধি নিশ্চিতে নজরদারির আহ্বান ক্রেতাদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।